ডিয়ার ভিউয়ার্স, গত 20শে ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টে এসআইআর নিয়ে একটি যুগান্তকারী রায় এলো। পশ্চিমবঙ্গে যে এসআইআর প্রক্রিয়াটি চলছে তা বিশেষ টানাপোড়েনের মধ্য দিয়ে চলছে। দুই পক্ষ অর্থাৎ ইসিআই একটি কনস্টিটিউশনাল বেঞ্চ এবং স্টেট গভর্নমেন্ট সেও একটি ডেমোক্রেটিক্যালি ইলেক্টেড একটা কনস্টিটিউশনালি ইলেক্টেড গভর্নমেন্ট, কিন্তু দুটোই কিন্তু কনস্টিটিউশনালি স্ট্রং এবং দুজনের পক্ষ থেকে তাকে ব্লেম করছে ও তাকে ব্লেম করছে। এই ব্যাপারটা সুপ্রিম কোর্ট বুঝে নেওয়ার পর সুপ্রিম কোর্ট তাদের সর্বোচ্চ ক্ষমতা সংবিধানের 142 নম্বর অনুচ্ছেদে যা বলা হয়েছে সেই অনুযায়ী তাদের সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগ করলেন এবং এক যুগান্তকারী কিন্তু রায় দিলেন। যা বুঝলাম, দেখুন, সবাই এতদিন পর্যন্ত যা জানতো সেটি এটি যে ইসিআই অর্থাৎ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ভারতের সর্বোচ্চ একটি স্বশাসিত সংস্থা। তারা নানান ধরনের গাইডেন্স এবং বিভিন্ন প্রক্রিয়া ফলো আপ করতে পারে এবং তাদের মূল কাজ হচ্ছে ভোটার তালিকাকে স্বচ্ছ ত্রুটি মুক্ত রাখা। কিন্তু সেটি করতে গিয়ে যে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন প্রক্রিয়া তারা চালাচ্ছিল তাতে গিয়ে তারা নিজেরাও অনেকটা বিব্রত এবং কিভাবে এটিকে করবে তা নিয়ে কিন্তু তারা ঠিক করতে পারছিল না, যা সুপ্রিম কোর্ট পর্যন্ত তাদেরকে টেনে নিয়ে যাওয়া হয়েছিল বা তারাও যেতে বাধ্য হয়েছিল। এবং সব থেকে বেশি কেস জমা পড়েছে কিন্তু এই পশ্চিমবঙ্গ থেকেই। এই অবস্থায় দাঁড়িয়ে সুপ্রিম কোর্ট এর আগে স্টেটের বিভিন্ন ডিগনিটারিজকে বিভিন্ন রকম নির্দেশনামা জারি করেছিলেন, কিন্তু সুপ্রিম কোর্টও পরে গতকালের হিয়ারিংয়ের সময় তারা বুঝলেন সেই নির্দেশনামাগুলি কিন্তু সঠিকভাবে পালন করা হয়নি। এবং কেনই বা করা হয়নি, দুপক্ষের কি ভুল ত্রুটি ছিল তা এখন বিচার্য বিষয় না মনে করে, কারণ তাদের কাছে এখন মনে হয়েছে এবং সেটা অর্ডার কপিতেই তারা লিপিবদ্ধ করেছেন। আমরা একটু গো থ্রু করব এই অর্ডার কপিতে এবং কি যুগান্তকারী রায় দেওয়া হলো যা তাদের সর্বোচ্চ ক্ষমতাকে ব্যবহার করতে বাধ্য করলো তা একটু দেখে নেব। ফার্স্ট দেখুন, দ্য ফোরমোস্ট আর্জেন্ট ইস্যু দ্যাট হ্যাজ অ্যারাইজেন ফর আওয়ার কনসিডারেশন concerns the completion of the ongoing special intensive revision SIR in the state of West Bengal. Various interim directions have been issued from time to time, including those contained in our last order dated 9/2/2026. অর্থাৎ এর দ্বারা বোঝা গেল যে কে ভুল করছে কে ঠিক করছে তা এখন বিচার করতে না গিয়ে সব থেকে যেটা জরুরি কাজ সেটি হচ্ছে খুব তাড়াতাড়ি এই এসআইআর প্রক্রিয়াটিকে সুষ্ঠুভাবে সম্পন্ন করা। এটিই তাদের মূল উদ্দেশ্য এবং মূল লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে এখন সুপ্রিম কোর্টের। তারপরে যেটি উল্লেখ করা হয়েছে, দেখুন, there seems to be an unfortunate blame game that has since permitted this issue with allegations and counter allegations clearly depicting a case of trust deficit between two constitutional functionaries. তাদের মধ্যে ট্রাস্ট ডেফিসিট হচ্ছে। এর আগেও আপনারা হয়তো এর সাক্ষী থাকবেন সবাই যে সাধারণত কি হয়, ইসিআই যা বলেন স্টেট সাধারণত মেনে নেয় এবং সেই অনুযায়ী স্টেটের কাজকর্ম চলে। বেসিক্যালি স্টেট যারা রিপ্রেজেন্ট করেন, যারা কাজ করেন অর্থাৎ এক্সিকিউশনে থাকেন, তারা বিভিন্ন ধরনের ডব্লিউবিসিএস অফিসার, গ্রুপ এ গ্রুপ বি অফিসার্স। এই স্টেট অফিসার্সরা তারাই কিন্তু একেবারে গ্রাউন্ড লেভেলে এই কাজগুলি সম্পাদন করেন এবং তারা এগুলি ইসিআই এর নির্দেশকে অক্ষরে অক্ষরে পালন করেন। এর সাথে রয়েছে পুলিশি প্রশাসন, তারাও এটিকে পালন করতে চেষ্টা করেন বা পালন করেন। কিন্তু কোথাও না কোথাও এই দুই পক্ষের একটি ব্লেম গেম চলার কারণে একমাত্র পশ্চিমবঙ্গ স্টেট, যেটি দাবি করা হয়েছে ইসিআইয়ের পক্ষ থেকে সুপ্রিম কোর্টেও, যে এই একমাত্র পশ্চিমবঙ্গ স্টেট যেখান থেকে এই সমস্যাই উদ্ভূত হয়েছে, অন্যান্য যে সমস্ত স্টেটে প্যারালালি এখন এই এসআইআর প্রক্রিয়া চলছে সেখানে কিন্তু এই ধরনের কোনো ইস্যুই
হয়নি। এবং এই হিয়ারিংয়ে একটি কথা সুপ্রিম কোর্টের বিচারপতিদের মুখেও শুনতে শোনা গেছে যে তারা বলেছেন বিহারেও তো এটি ঘটনা ঘটেছে, সেখানে কেবলমাত্র একটি কেস এরকম ফাউন্ড হয়েছিল, পাওয়া গিয়েছিল, এছাড়া আর কোনো কেসই তো হয়নি। তো যাই হোক, এই ব্যাপারটা নিয়ে তাহলে তারা লাস্ট পর্যন্ত কি অর্ডার করলেন পার্টিকুলার, তারা বললেন দেখুন যে দ্য স্টেজ হোয়ার দ্য প্রসেস ইজ নাও স্টাক রিলেটস টু দ্য অ্যাডজুডিকেশন অফ দ্য ক্লেমস অ্যান্ড অবজেকশনস অফ দ্য পারসনস হু হ্যাভ বিন ইনক্লুডেড ইন দ্য লজিক্যাল ডিসক্রিপেন্সি অর আনম্যাপড ক্যাটাগরি। এখানে একটি বোঝার বিষয় এই দেখুন, ইসিআই এর যে জারি করা নির্দেশনামাগুলি ছিল, অর্থাৎ যে সমস্ত ডকুমেন্টসের উপর ভিত্তি করে একজন ভোটারকে ভ্যালিড ভোটার বলা হবে, সেখানে সুপ্রিম কোর্ট কোনো হাত দেয়নি, কোনো বাধা দেয়নি। এমনকি সুপ্রিম কোর্টের লজিক্যাল ডিসক্রিপেন্সির ডেফিনেশন, যেটি স্টেটের পক্ষ থেকে বারবার বলা হচ্ছিল যে লজিক্যাল ডিসক্রিপেন্সি এই কথাটি বা এই প্রক্রিয়াটিতেই তাদের আপত্তি আছে, সেখানেও সুপ্রিম কোর্টের পক্ষ থেকে কোনো বাধা দেওয়া হয়নি বা সেখানে সুপ্রিম কোর্টের বক্তব্য উঠে আসেনি এই লজিক্যাল ডিসক্রিপেন্সিকে ছুঁড়ে ফেলে দেওয়ার। অর্থাৎ সমস্ত প্রক্রিয়া, সমস্ত নীতি নিয়ম যা ইসিআই তারা জারি করেছিলেন তা কিন্তু রইল, তা কিন্তু বহাল থাকলো। সমস্যা কোথায় হচ্ছিল? সমস্যা যেখানে ডকুমেন্ট ভেরিফিকেশন, ডকুমেন্ট আপলোডিং, এই জায়গাতে এসে যখন এইটা থেমে যাচ্ছিল, তখন তারা রায় দিলেন। তারা বললেন দেখুন, be that as it may, to ensure fairness in the adjudication of the genuineness of the documents, অর্থাৎ সমস্যা কোথায়? ডকুমেন্টসের জেনুইননেসে, যেখানে ইসিআই স্টেটকে বিশ্বাস করতে পারছে না আর স্টেট ইসিআইকে বোঝাতে পারছে না। relied upon and the consequential determination for inclusion or exclusion from the voter list as agreed by both sides, দুজনেই কিন্তু এগ্রি হয়েছেন। উই আর লেফট উইথ হার্ডলি, দুজনেই এগ্রি হয়েছেন, মানে এই যে যেটা বিচারকরা যে রায়টা দিচ্ছেন, যে প্রক্রিয়ার কথা তারা বলছেন যে এইভাবে এবারে কাজটি চলবে, তাতে দুজনেই দুপক্ষই এগ্রি হয়েছেন। উই আর লেফট উইথ হার্ডলি এনি আদার অপশন বাট to request Honorable the Chief Justice of the High Court at Calcutta to spare some serving judicial officers along with some former judicial officers of impeccable integrity in the rank of district judges or additional district judges, who can then in each district be requested to revisit and dispose of the pending claims under the category of logical discrepancy or unmapped category। তাহলে তারা রিকোয়েস্ট করলেন অনারেবল চিফ জাস্টিস অফ ক্যালকাটা হাইকোর্ট। ক্যালকাটা হাইকোর্টের চিফ জাস্টিসকে বললেন আপনি নিজে ঠিক করুন, কিছু জুডিশিয়াল অফিসার্স আপনি প্রয়োজন মতো নিয়োগ করুন। তাহলে দেখুন কেমন প্রক্রিয়াগুলো এগুলো। ইসিআই স্টেটের কাছে কিছু অফিসার চাইলো, ইআরও নিযুক্ত হলো, তারপরে তারা আরও কিছু ডেটা এন্ট্রি অপারেটর চেয়েছিলেন, আরও কিছু অফিসার চেয়েছিলেন, সেটা নিয়ে একটা টানাপোড়েন চলছিল। ইসিআই তখন মাইক্রো অবজারভার নিয়োগ করলেন, মাইক্রো অবজারভার সেটা নিয়েও প্রশ্ন উঠল। তারপরে ৮৫০৫ জনের মতো কিছু গ্রুপ বি অফিসার্স নিয়োগের কথা বলা হলো, সেটা নিয়েও একটা টানাপোড়েন চলল। এই প্রক্রিয়া যখন এমন অবস্থায়, সেই সময়ে আরও কিছু অফিসার্স যারা কিন্তু ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য এক্সিকিউটিভ বডি, আমাদের সংবিধানের 4টি পিলার, একটি হচ্ছে লেজিসলেচার, আরেকটি হচ্ছে এক্সিকিউটিভ, আরেকটি হচ্ছে জুডিশিয়ারি। এক্সিকিউটিভ আর লেজিসলেচার ইন্টার রিলেটেড থাকলেও জুডিশিয়ারি কিন্তু সম্পূর্ণ ইন্ডিপেন্ডেন্ট। তাদের স্যালারি, তাদের নিয়োগ, তারা কার কাছে দায়বদ্ধ, তারা কিন্তু যারা জুডিশিয়াল অফিসার্স তারা একমাত্র দায়বদ্ধ চিফ জাস্টিস অফ হাইকোর্ট, আর চিফ জাস্টিস অফ হাইকোর্ট কারুর কাছে কিন্তু দায়বদ্ধ নন। তাহলে এই জুডিশিয়াল অফিসার্সকে নিয়োগ করা হলো, যারা কিন্তু এই ম্যাটারগুলোকে সব ডিসপোজ অফ করবেন। এবং এখানে সব থেকে বড় কথা পরের লাইনে বলেছে, ইচ সাচ জুডিশিয়াল অফিসার or former judicial officer shall be assisted by micro observers
from the side of the ECI and by officers of the state government who have already been deputed by the state to perform or assist in such duties. তাহলে স্টেটের যত অফিসার ছিল সেটা স্টেট সাইডে, যেহেতু দুজনেই ব্লেম গেম খেলেছিল, তাই স্টেট সাইডের স্টেটের অফিসার তাদের ক্ষমতাকেও খর্ব করে দেওয়া হলো, তাদের নীতি নির্ধারণ করার ক্ষমতাকে পুরোটাই ছেঁটে ফেলা হলো। দিয়ে কি বলা হলো, তারা যারা পারফর্ম করছিলেন অথবা অ্যাসিস্ট করছিলেন, তারা কি করবেন, এখন অ্যাসিস্ট করবেন কাকে না, এই জুডিশিয়াল অফিসার আর ফর্মার জুডিশিয়াল অফিসারদের। আর ইসিআই যেহেতু মাইক্রো অবজারভারদের ইসিআই নিয়োগ করেছিল, যারা এই স্টেট অফিসারদেরকে এক প্রকার নিরীক্ষণ বলা যেতে পারে, তারা নিরীক্ষণ করবেন, তারা নিরীক্ষণ করে ইসিআইকে রিপোর্ট দেবেন। সেই মাইক্রো অবজারভাররাও অ্যাসিস্ট করবেন কাকে, এই জুডিশিয়াল অফিসার আর ফর্মাল জুডিশিয়াল অফিসারদের। তাহলে কি দাঁড়ালো, দুই মানে স্টেটের যারা ডব্লিউবিসিএস অফিসার বলুন, স্টেট অফিসার বলুন, সবাই এক লেভেলে মাইক্রো অবজারভারদের লেভেলে নেমে এলেন। এটা কিন্তু আমার মনে হয় খুব একটা ভালো লক্ষণ হলো না, কারণ মাইক্রো অবজারভারদের যে ডিউটিটা সেটা কোনো কালেই কিন্তু তাদের নির্ণায়ক ক্ষমতা ছিল না। তাদের ক্ষমতা বরাবরই ইসিআইও বলেছেন বারবার যে তারা জাস্ট নিরীক্ষণ করছেন মাত্র। নির্ণায়ক ক্ষমতা যাদের ছিল স্টেট অফিসার্স, ডব্লিউবিসিএস অফিসার্স, গ্রুপ এ অফিসার্স, আর গ্রুপ বি অফিসার্স কিছু স্টেট অফিসার্স ছিল যারা অ্যাসিস্ট করছিলেন এই ব্যাপারে। বিএলওরা একেবারে গ্রাউন্ড লেভেল থেকে এই কাজটা করে দিয়েছেন। সবাই এক লেভেলে নেমে এলেন, সবাই এখন কি বলা হবে যে সবাই অ্যাসিস্ট করবেন, নির্ণায়ক ভূমিকা নেবেন জুডিশিয়াল অফিসার্স। পরে আরও একটি উল্লেখ করা হলো, দ্য সার্কামস্ট্যান্সেস বিং এক্সট্রা অর্ডিনারি। এটা কিন্তু এক্সট্রা অর্ডিনারি সার্কামস্ট্যান্সেস হলো, তারা নিজেরাও উল্লেখ করলেন, দ্য রিকোয়েস্ট ফর এন্ট্রাস্টমেন্ট অফ দ্য রেসপন্সিবিলিটি to the judicial officers or former judicial officers is also of an extraordinary nature. এখানে পুলিশ প্রশাসনের তরফেও একটা নির্দেশ দেওয়া হলো, তাদেরকেও একটা নির্দেশ দেওয়া হলো। কি বলা হলো, ইট গোজ উইথাউট সেইং দ্যাট এভরি কালেক্টর, মানে এটা বলার অপেক্ষা রাখে না কি এভরি কালেক্টর অ্যান্ড এভরি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ শ্যাল বি অব্লিগেটেড and is hereby directed to directly render assistance and provide all kinds of logistic support to the presiding judicial officers and their team for the purpose of smooth completion of the pending process. For this purpose, the collector and the superintendent of police shall be under deemed deputation for the purpose of ensuring forthwith compliance with the directions that may be issued from time to time. এবং এই পরের লাইনে এই জুডিশিয়াল অফিসার্স এবং ফর্মার জুডিশিয়াল অফিসার্সদের একেবারে সুপ্রিম পাওয়ার দিয়ে দেওয়া হলো। কি বলা হলো, ইন আদার ওয়ার্ডস এভরি ডিরেকশন অর অর্ডার দ্যাট মে বি পাসড বাই দ্য জুডিশিয়াল অফিসার্স or former judicial officers shall be deemed to be a direction issued by this court. তারা যা ডিরেকশন দেবেন, তারা যা অর্ডার দেবেন, তারা যা বলবেন সেটাই হবে আমাদের বক্তব্য, সুপ্রিম কোর্ট অর্থাৎ এই কোর্টের বক্তব্য। স্টেট গভর্নমেন্ট, ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন যারা আছে তারা কিন্তু এটি শ্যাল বি অব্লিগেটেড টু কমপ্লাই উইথ দ্য সেম ফোরথউইথ টু এনশিওর দ্য টাইমলি কমপ্লিশন অফ দ্য প্রসেস। আর এই টোটাল প্রসেসটাকে, এই টোটাল মেকানিজমটাকে কার ঘাড়ে দায় বর্তালেন, মানে কাকে একেবারে রেসপন্সিবল করলেন, তিনি বললেন এই যে মেকানিজমটা টু বি ইভলভড শ্যাল বি লেফট এন্টায়ারলি টু দ্য ডিসক্রিপশন অফ দ্য অনারেবল চিফ জাস্টিস অফ দ্য হাইকোর্ট। অর্থাৎ টোটাল যা কিছু, কোন জুডিশিয়াল অফিসার নিয়োগ হবে, কাকে কাকে তিনি নিয়োগ করবেন, কাকে কোথায় নিয়োগ করবেন, কিভাবে টোটাল প্রক্রিয়াটি চলবে, তা তিনি অনারেবল চিফ জাস্টিস অফ দ্য হাইকোর্ট, ক্যালকাটা হাইকোর্ট, তিনি নির্ধারণ করবেন। অবভিয়াসলি তাকে 21শে ফেব্রুয়ারি মানে ঠিক তার পরের দিন সমস্ত ইসিআই এর যেমন চিফ ইলেকটোরাল অফিসার
স্টেটের অফিসারদের নিয়ে একটা মিটিং করতে বলেছেন। সেই মিটিংয়ে স্থির করবেন, সেই মিটিংয়ের পরে তিনি স্থির করবেন। এবং এটা যাতে 28শে ফেব্রুয়ারির মধ্যে হয়ে যায় সেটি চেষ্টা রাখার কথা বলা হয়েছে। এবং এটাও উল্লেখ করা হয়েছে, দেখুন, অ্যাজ রিগার্ডস ডিরেকশন নম্বর, যে ডিরেকশন তারা দিয়েছিলেন 9ই ফেব্রুয়ারি, উই আর ইনফর্মড, আমাদেরকে ইনফর্ম করা হয়েছে যে স্টেট পুলিশ কোনো অ্যাকশানই নেয়নি ইন রেসপেক্ট অফ সাম স্পেসিফিক ইনস্ট্যান্সেস ব্রট ইনটু নোটিস বাই দ্য ইসিআই অর আদার কমপ্লেনেন্টস। মানে ইসিআই এ যে নোটিশ ইস্যু করেছিল সেখানে কিছু জায়গায় যে সমস্ত সমস্যা হয়েছিল সেগুলো কোনো অ্যাকশন নেওয়া হয়নি। তাই ডিজিপিকে একটা অ্যাফিডেভিট দিতে বলা হয়েছে যে এই ব্যাপারে তার কি বক্তব্য। এবং তারা এটি উল্লেখ করলেন, these directions have been issued in extraordinary circumstances invoking our powers আন্ডার আর্টিকেল 142 অফ দ্য কনস্টিটিউশন। এটি হচ্ছে মারাত্মক ব্যাপার। দেখুন, কোনো রায় যখন একটা নীতি নির্ধারণ করতে হচ্ছে সুপ্রিম কোর্টকে, তখন তাদের যে এক্সট্রিম পাওয়ার, সেই পাওয়ারকে ইউজ করেই করতে হবে। এখানে তো কনস্টিটিউশনের যে নিয়ম অ্যানালিসিস আর কিছু লকে অ্যানালিসিস করে ব্যাখ্যা করে একটা রায় দেওয়া এমন ব্যাপার ছিল না। তাদেরকে একটা নীতি নির্ধারণ করতে হলো, তাদেরকে একটা উপায় বাতলাতে হলো, যে কারণে তাদেরকে 142 নম্বর অনুচ্ছেদ কনস্টিটিউশনের যা বক্তব্য ছিল, যা পাওয়ার দেওয়া ছিল সুপ্রিম কোর্টকে, তা ব্যবহার করতে হলো। এবং পরে এই কেসটি আবার লিস্ট হবে কবে? 10ই মার্চ 2026। যাই হোক, আজ এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।